আপনি ঢাকা থেকে কক্সবাজার নতুন ট্রেনে ভ্রমণ করবেন এবং সেই ভ্রমণকালে আপনি দেখলেন আপনার যে ট্রেনটা সেটা অনেক বড়, সেখানে 1000-এর মতো বগি আছে। 1000 বগি বলতে আমি যে বাক্সগুলো দেখাইলাম এই বাক্সগুলোকে আপনারা বগি আকারে চিন্তা করতে পারেন। আবার যেই বগিতে আপনার সিট সেটার নাম্বার হচ্ছে 4545। তার মানে এই বগিগুলোতে দেখেন আপনি কোনো প্রকারের আলাদা কোনো লেভেলিং নেই, আপনাকে সিম্পলি একটা সিট নাম্বার দেওয়া আছে। সেইখানে প্রায় 10,000 সিট আছে। 10,000 সিটের মধ্যে আপনার সিট নাম্বারটা হচ্ছে 4545। এইটা আপনাকে খুঁজে বের করতে হবে। সো হাউ ডু ইউ ফাইন্ড দ্যাট? আমরা যখনই ডেটাবেস ইন্ডেক্সিংয়ের কথা বলি ব্যাপারটাকে আমরা অনেক কমপ্লেক্সভাবে চিন্তা করি, কিন্তু যদি সহজ এবং সোজাভাবে আপনাকে উত্তর দিতে চাই, এই ট্রেনের বগির উদাহরণটা দিয়েই আপনারা বুঝতে পারবেন আসলে ডেটাবেজের ইন্ডেক্সটা কিভাবে কাজ করে। আপনারা ট্রেনে উঠলে দেখতে পারবেন যে ট্রেনের স্টেশনে আপনারা দাঁড়ান, তারপর কিন্তু আসলে সিট নাম্বার দিয়ে আপনারা সিট খোঁজেন না, আপনারা খুঁজেন যে আপনাদের বগি নাম্বার কত। আমাদের এই কাল্পনিক ট্রেনের কোনো বগি নাম্বার নাই ধরা যাক। প্রথমে যদি বগি নাম্বার না থাকে, ধরেন ক খ গ ঘ বা এ বি সি ডি এইরকম যদি বগি নাম্বার না থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে এই সিট নাম্বারটা খুঁজতে কি করতে হবে? কোনো লেভেলিং না থাকলে ট্রেনের মাথায় আপনি উঠবেন, এক মাথায় উঠবেন, সেই মাথা থেকে আপনি ম্যানুয়ালি স্ক্যান করে প্রত্যেকটা সিট ভিজিট করে, নিজে ফিজিক্যালি ভিজিট করে তারপর আপনাকে দেখতে হবে যে আপনার নিজের সিট নাম্বারটা কত। এইখানে আপনার সার্চিং টাইম হচ্ছে লিনিয়ার, মানে প্রত্যেকটা সিটে আপনাকে গিয়ে ভিজিট করতে হবে। এখন ঠিক একই উদাহরণ যদি আপনাকে বলি যে এই উদাহরণটাতে আপনার সিট নাম্বার খুঁজে পেতে যদি আপনার 10,000 সিট থাকে, আপনাকে অন্তত 4,000 4,500 সিটটা খুঁজতে হবে। অথবা আপনার সিট নাম্বার যদি অনেক 900-র উপরে থাকে, 900টা সিট ম্যানুয়ালি আপনার ভিজিট করতে হবে। যদি 9,000-এর উপর থাকে, 9,000-এর বেশি সিট আপনাকে ম্যানুয়ালি ভিজিট করতে হবে। সো এইখানে কোনো প্রকার ইন্ডেক্সিং বা আদার কোনো হ্যাশিং বা আদার কোনো পরিচিতিমূলক কোনো স্ট্রাকচার নেই যেটার উপর ভিত্তি করে আপনি সিটটা খুঁজে পাবেন। সো এটা তো গেলো ট্রেনের এক্সাম্পল। আপনাকে যদি আরেকটা এক্সাম্পল দেই, যেমন আপনাকে ডিকশনারিতে এমন একটা ওয়ার্ড খুঁজে বের করতে হবে যেটা হচ্ছে, ধরেন সে ফর এক্সাম্পল এটা হচ্ছে জুম্বি। সো আপনার যদি কোনো ইন্ডেক্সিং না থাকে, আপনি যদি না জানেন কত ওয়ার্ড, আপনি যদি না জানেন কোন ক্যারেক্টারটা কত নাম্বার পেজ থেকে শুরু হবে, এটার জন্য আপনাকে কিন্তু প্রথম থেকে শুরু করে প্রত্যেকটা পেজ একবার স্ক্যান করে গিয়ে দেখতে হবে জেড কোথা থেকে শুরু হয়, তারপর ও কোথা থেকে শুরু হয়, এইভাবে আপনাকে ম্যানুয়াল স্ক্যান করে যেতে হবে। সো দিস ইজ দ্য আইডিয়াল প্রসেস উইদাউট ইন্ডেক্সিং বা উইদাউট এনি কাইন্ড অফ এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট সার্চিং এনিথিং। এখন আমরা যদি আবার ট্রেনের উদাহরণটায় ব্যাক করি, সেক্ষেত্রে আমরা যদি আপনার টিকিটের পাশে লিখে দেই যে আপনার টিকিটটা আসলে হচ্ছে 4545 এবং এই টিকিটটার আপনার পরিচিতিমূলক নাম্বার বা ইন্ডেক্সিং নাম্বার বা যেটা দিয়ে আপনি কি ট্রেনের বগিতে চিনবেন, এই বগির নামটা যদি আপনি অ্যাটাচ করে দেই, এই বগির নাম হইল ধরেন কাজী নজরুল, রাইট? আপনাকে যদি আমি বগির নামটা দেই কাজী নজরুল, এই বগির নামটা দেওয়ার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা ট্রেনের কম্পার্টমেন্ট আপনাকে আর খুঁজতে হবে না, আপনি খুঁজবেন কাজী নজরুল কোথায়, রাইট? সো এই ধরেন আপনার বগিটা হচ্ছে 3 নাম্বার বগি এবং যেটার নাম হচ্ছে কাজী নজরুল। এই কাজী নজরুল বগিতে আপনি খুঁজবেন এবং আপনি শিওর এখন আপনার এই বগিতেই 4545 নাম্বারের সিটটা আছে। আপনাকে কিন্তু আর ম্যানুয়ালি সব সিট খুঁজতে হলো না, এখন আপনাকে খুঁজতে হবে কোন বগির নাম কি। এইটা একটা লেভেলের ইন্ডেক্সিং, রাইট? সো এখন আপনাকে প্রত্যেকটা বগির যদি XYZ ABCD আমি নাম দিয়ে দেই, ধরা গেল এটার নাম X, এটার নাম Y, এটার নাম Z, প্রত্যেকটা বগির নাম দিয়ে দেই। এখন যে কারো সিট যে কোনো বগিতে খুঁজতে গেলে শুধু তাকে বগির নামটা খুঁজতে হবে। তার মানে সার্চ স্পেস দেখেন আপনি এখানে প্রায় অনেকাংশেই কমে গেছে, মানে 90% অফ দ্য সার্চ স্পেস আর এলিমিনেটেড। এখন প্রত্যেকটা বগিতে মাত্র 50টা বা 100টা সিট থাকলে শুধু ওই 100টা সিট আপনাকে খুঁজতে হবে যে এইখানে আমার সিট নাম্বারটা পড়ে গেছে, আপনাকে আর পুরো ট্রেন খুঁজতে হবে না। সো দ্যাট ইজ দ্য প্রাইমারি অ্যান্ড বেসিক কনসেপ্ট অফ ইন্ডেক্সিং। এই যে বগির উপরে আমি আরেকটা পরিচিতিমূলক নাম্বার দিলাম, এটাই যে আমরা যেমন বাংলাতে দেখি ক খ গ ঘ এইসব বগি নাম্বার দেখি ট্রেনগুলোতে, এইটাও এক প্রকারের ইন্ডেক্সিং। বা ডিকশনারির কথা যদি চিন্তা করি, সেইখানে আমরা যে ডিকশনারির প্রথমেই কোন ওয়ার্ড কত নাম্বার পেজ থেকে শুরু হবে, এই যে আলাদা একটা মেমোরি বা আলাদা একটা ইন্ডেক্সিং পেজেস প্রোভাইড করি ডিকশনারির সাথে, দিস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ ইন্ডেক্সিং। অথবা
আপনারা প্রাইমারি স্কুলে পড়ার সময় বা হাই স্কুলে পড়ার সময় দেখবেন আপনাদের একই শ্রেণীতে ক্লাস 7-এ যদি 500 স্টুডেন্ট থাকে, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আপনাদের শাখা ভাগ করে দেয়। 1 থেকে 100 নাম্বার যেই রোল থাকবে যাদের, তারা থাকবে দোয়েল শাখায়, আবার 100 থেকে 200 রোল যাদের, তারা থাকবে আপনার হচ্ছে নজরুল শাখায়, আবার 200 থেকে 300 যারা থাকবে তারা রবীন্দ্রনাথ শাখায়। এই রকম আপনাদের ইন্ডেক্সিং করা থাকে বা এই রকম ক্যাটাগরিতে ভাগ করা থাকে। এখন আপনার স্কুলে ধরেন একজন নতুন স্টুডেন্ট আসছে, সে আগে আপনাদের সাথে ক্লাসই করেনি, তাকে যদি রোল নাম্বার দিয়ে বলা হয় যে তোমার রোল হইল 500, সে কোথায় যাবে সে জানে না। কিন্তু তাকে যদি বলে দেওয়া হয় তোমার রোল নাম্বার হচ্ছে 500 এবং তোমার শাখা হচ্ছে নজরুল, সে কিন্তু নজরুল শাখাতে গিয়েই তার রোলটা খুঁজবে যে এখানে সে আছে কিনা। তাকে পুরা র্যান্ডমলি সব জায়গায় গিয়ে খোঁজার দরকার নেই। এই যে কোনো একটা স্পেসিফিক জিনিস খুঁজতে গিয়ে এরকম এক্সট্রা কিছু ইনফরমেশন প্রোভাইড করে, রাইট, কোনো এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করে যদি জিনিসটা সার্চ স্পেস অনেক কমানো যায়, এত বড় সার্চ স্পেস থেকে এতটুকু করা হয়, এই ব্যাপারটাই হচ্ছে ইন্ডেক্সিং। বা ইন্ডেক্সিং এই সার্চ স্পেস কমাইতে আপনাকে হেল্প করে। আপনি যখন ডেটাবেজে 1000 রোকে স্ক্যান করেন, আবার আপনি যখন ডেটাবেজে 3 লাখ রোকে স্ক্যান করেন, সেই একই ডেটাবেজে যদি আপনি 3 কোটি রোকে স্ক্যান করেন, এখানে কিন্তু আপনার সার্চ স্পেসটা অনেক বড় একটা ফ্যাক্টর। আপনি ম্যানুয়ালি 1 বাই 1 রো গিয়ে যদি সার্চ করেন, আপনার সার্চিং মেকানিজম অনেক স্লো রেজাল্ট প্রোভাইড করবে। সো আপনাদেরকে উদাহরণস্বরূপ যদি আমি বলি, একটা স্টুডেন্ট টেবিল যেখানে আপনার 3 কোটি রো আছে, সেইখানে ধরা গেল যে 1 কোটি 5 নাম্বার রোতে যে স্টুডেন্ট আছে তাকে যদি আমি খুঁজে বের করতে চাই এবং সেখানে যদি আমার কোনো ইন্ডেক্সিং না থাকে, ম্যানুয়ালি আপনার ডেটাবেস প্রত্যেকটা রোতে ফর দ্য ফার্স্ট টাইম প্রত্যেকটা রোতে ম্যানুয়াল স্ক্যান করে যাবে। মানে 2 কোটি 5 বার সে স্ক্যান করার পরেই আপনার রো পাবে যদি আপনি কোনো ইন্ডেক্সিং প্রোভাইড না করেন। সো সেটা নিয়ে আমরা ডিটেলে চলে আসবো। আই হোপ যে আপনারা উদাহরণটা এতক্ষণ বুঝতে পেরেছেন। পরের ভাগে আমরা ডেটাবেস টেবিলে ইন্ডেক্সিং কেন দরকার হয়, কিভাবে আমরা একটা ইন্ডেক্সিং সিমুলেট করতে পারি, কিভাবে আমরা একটা ইউজ কেস জেনারেট করতে পারি, সেটা নিয়ে ডিসকাস করব। সে পার্টের প্রথমেই থাকবে আমরা স্টুডেন্ট নামে একটা টেবিল ক্রিয়েট করব। সো আমরা ডেটাবেজে এমন একটা টেবিল ডিজাইন করব সেইখানে আমাদের 3 থেকে 4 লাখ রো স্টুডেন্ট থাকবে। সেই স্টুডেন্ট টেবিলের চেহারাটা কীরকম, সেই স্টুডেন্ট টেবিল আপনারা দেখবেন উপরের দিকে একটা ক্রিয়েট স্টেটমেন্ট লিখে দিছি। আমি সেম কোডটাকে গিটহাবে আপলোড করে দিব, আপনারা সেখান থেকেও চাইলে আপনারা এই ক্রিয়েট টেবিলের কোয়েরিটা দেখে নিতে পারেন। সো সেইখানে আমি কিছুই রাখিনি, তেমন আইডি রেখেছি নেম এবং এইজ। সো আমাদের গোল হইল যে আমরা প্রথমে টেবিল ক্রিয়েট করব, তারপর পাইথন বা নোডজেস দিয়ে একটা স্ক্রিপ্ট লিখব। সেখানে 2 থেকে 3-4 লাখ বা 3-4 কোটি আপনি ফর লুপটা যতক্ষণ চালান, এতবার চালায় আমরা র্যান্ডম কিছু নাম্বার জেনারেট করে, র্যান্ডম কিছু নেম জেনারেট করে সেখানে ডেটা ইনসার্ট করব। সেই ফাইলটাও আমি আপনাদের দিয়ে দিব। সো এখন কাজ হচ্ছে, রিকোয়ারমেন্টটা হচ্ছে 3 লাখ বা 3 কোটি রো থেকে আপনাদেরকে একটা স্টুডেন্ট খুঁজতে হবে কোনো প্রকারের ইন্ডেক্সিং প্রোভাইড না করে। তারপর আমি আবার ইন্ডেক্সিং প্রোভাইড করে আপনাদের দেখাবো ইন্ডেক্সিং করলে আপনারা কোয়েরিটা কত ফাস্টার এক্সিকিউট করতে পারেন। সো দ্যাট ইজ দ্য কেস। লেটস গেট স্টার্টেড ইনটু দ্য সেকেন্ড পার্ট অফ দিস ভিডিও উইথ দ্য হ্যান্ডস অন।